গত 3 দিনে যে ঘটনাটা ঘটেছে, যে একটা রিউমার শোনা যাচ্ছে যে ভারতের কোনো একটা মিসাইল পাকিস্তানের কোনো নিউক্লিয়ার সাইটে গিয়ে আঘাত করার জন্য আমেরিকা তোড়জোড় করে এই সিজফায়ারটা করালো। আমি রাজনীতির দিকে যাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটার পর আমার একটা 10 বছরের পুরনো প্রশ্ন, যার উত্তর আমি খুঁজছিলাম, সেটা আমি মনে হচ্ছে পেয়ে গেছি। এখন আমি আজকে যেটা বলবো সেটা সর্ট অফ কনস্পিরেসি থিওরি, আপনাদের বিশ্বাস করতে হবে না, কিন্তু আমার অনেকগুলো প্রশ্নের উত্তর মিলে যাচ্ছে আজকে পুরো যখন আমি ঘটনাগুলোকে দেখছি, এবং আমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলা দরকার। তো 2015-16 সাল নাগাদ আমি একিউ খান, আব্দুল কাদের খান, অর্থাৎ যিনি আমেরিকার পরমাণু সরি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের যিনি জনক বলা যেতে পারে, ইন এ ওয়ে যে হি ইজ দ্য ফাদার অফ পাকিস্তান অ্যাটমিক বোম, একিউ খান বলা হয় তাকে। তো একিউ খান এর উপর একটা বায়োপিক আমি একটা উপন্যাস লেখার চেষ্টা করছিলাম, কারণ এটা খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। উনি একদিকে সায়েন্টিস্ট, অন্যদিকে স্মাগলার। উনি নিউক্লিয়ার টেকনোলজি স্মাগলও করেছেন, আবার নিউক্লিয়ার টেকনোলজি পাকিস্তানের হয়ে তার সাপ্লাই লাইনও ইউরোপ থেকে তিনি স্মাগল করেছেন। সেটা করতে গিয়ে একিউ খানের উপর কাজ, আমি বায়োপিক লিখতে গিয়ে 1 মাস ধরে আমি ওনার উপর বিভিন্ন ডকুমেন্টারি বই টই সমস্ত রিসার্চ পেপার করছি। সেই সময় একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার হচ্ছিল না, সেটা আমার ধারণা যে ভারতের অনেকের কাছেই সেটা ক্লিয়ার নয়। সেটা হচ্ছে এই যে পাকিস্তান কি করে নিউক্লিয়ার বোম বানানো। আমি কারণটা বলি। পাকিস্তান একটা সাইকেলের বল বেয়ারিং পর্যন্ত তৈরি করতে পারে না, আর এই নিউক্লিয়ার বোম বানানোর সবচেয়ে কঠিনতম যে ধাপ, সেটা হচ্ছে ইউরেনিয়াম, একটা 99% ইউরেনিয়াম পিউরিফিকেশন করা বা প্লুটোনিয়াম পিউরিফিকেশন করা। এটা করতে গেলে একটা সেন্ট্রিফিউগাল লাগে, অর্থাৎ একটা জোর ঘুরিয়ে 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 আইসোটোপ গুলোকে সেপারেট করা। এটা খুব প্রচন্ড ফাস্ট, 70-80,000 RPM এ চলে। ওই ঘোরানো একটা যে কোনো জিনিস ঘোরাতে গেলে বল বেয়ারিং লাগে, আর এই মারাত্মক স্পিডে, হাই স্পিডে যে বল বেয়ারিং গুলো লাগে, সেগুলো খুব স্পেশাল মেটাল অ্যালয় তৈরি করতে হয়, নাহলে বল বেয়ারিং ওই রোটেশন নিতেই পারবে না, বল বেয়ারিং পুরো বসে যাবে। তো পাকিস্তান একটা দেশ যেটা সাইকেলে বল বেয়ারিং তৈরি করতে পারে না, তার ওরকম উন্নত মানের বল বেয়ারিং প্রযুক্তি কোত্থেকে পেল? তা আপনারা যদি একিউ খানের স্ট্যান্ডার্ড যে বায়োগ্রাফি বা একিউ খানের নিজের ইন্টারভিউ গুলো দেখেন, তাতে একটা জিনিস প্রমাণিত হয় যে তিনি অ্যাকচুয়ালি তো ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিশনের হয়ে কাজ করতেন, তো উনি জানতেন যে কারা কারা ইউরোপের সাপ্লায়ার এই ব্যাপারে। তিনি নাকি সেসব সাপ্লায়ারদেরকে প্রচুর টাকা পয়সা দিয়ে স্মাগল করেছিলেন। কিন্তু এই ব্যাপারটা আমার কাছে খুব একটা বোধগম্য হয়নি, কারণ স্মাগল করে এই টেকনোলজি নেওয়া যায় না, কারণ এগুলো ভীষণ হাইলি এক্সপোর্ট কন্ট্রোল টেকনোলজি। এগুলো স্মাগল করা ইটসেলফ একটা উপন্যাস হয়ে যাবে, এটা এত সহজে বাজারে কেনা যায় না। আর সেকেন্ডলি হচ্ছে এগুলো যেগুলো যারা সাপ্লায়ার বা যারা এই ধরনের মেটাল অ্যালয় তৈরি করে বা বিয়ারিং তৈরি করে, তারা ইউরোপিয়ান, তারা তারা একটা অন্য একটা পাকিস্তানকে সাপ্লাই দিয়ে দেবে, আর ইউরোপের কোনো গোয়েন্দারা সেটা ধরতে পারবে না। সেটা সবচেয়ে বড় কথা, ওইভাবে কন্টিনিউয়াস সাপ্লাই চেন মেনটেন করা যায় না। এবং অ্যাটমিক একটা বোম তৈরি করার ক্ষেত্রে এতগুলো ডাউনস্ট্রিম সাপ্লাই চেন টেকনোলজি লাগে, যেমন আমি একটা বিয়ারিং এর গল্পটা বললাম, এরকম আরো অনেক আছে যেগুলো একটা দেশ যদি শিল্পোন্নত না হয়, সেই দেশ কিন্তু অ্যাটম বোম বানাতে পারে না। পাকিস্তান ইজ এ গ্রস এক্সেপশন। পৃথিবীতে 6টা দেশে অ্যাটম বোম বানিয়েছে, এবং তারা তাদের হাতে দের এস্টাবলিশড টেকনোলজিক্যাল পাওয়ার, ফাস্ট টেকনোলজিক্যাল রিসোর্স আছে, তাই তারা পেরেছে। তাহলে পাকিস্তান কি করে পরমাণু বোমা বানাতে পারলো, এই ব্যাপারটা নিয়ে আমি 1 মাস ধরে একিউ খানের বায়োপিক খুঁজে 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 কাজ করে কিচ্ছু বার করতে পারি। সব গল্প 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 আসছে যে তিনি স্মাগল করেছেন, এই করেছেন। আমার তখনই মনে হয়েছিল যে এর পেছনে তো আমেরিকা বা চীনের হাত আছে, তাছাড়া এটা অসম্ভব। আজকে যে ঘটনাগুলো ঘটলো লাস্ট 3 দিনে, তাতে আমার মনে হচ্ছে যে পাকিস্তানের পরমাণু প্রযুক্তিতে ডেফিনেটলি আমেরিকার হাত আছে, এবং আমার ধারণা যে পাকিস্তানের পরমাণু বোমার বেশ কিছু এই টেকনোলজি তৈরির বেশ কিছু পার্সেল ডেফিনেটলি আমেরিকা তো শুধু সাহায্যই করেনি, এখনো সাপ্লাই লাইন আমেরিকাতেই আছে, এখনো সাপ্লাই লাইন আমেরিকাতে আছে। তো এটা হওয়া খুবই খুব অস্বাভাবিক কিছু নয়। এই জন্য অস্বাভাবিক নয়, আমি আপনাদের আরেকটা গল্প বলি। সেটা
হচ্ছে যে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করলো, আপনারা জানেন যে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন ১ বছর পুরো দখল করেছিল, মানে ফুল একটা সেকুলার স্টেট তৈরি করে। আপনার আজকে আফগানিস্তান যেমন একটা তালিবান স্টেট, তেমন ওভারনাইট আপনাদের শুনলে অবাক লাগবে যে বাই 1978 যখন সোভিয়েত ইউনিয়নে আফগানিস্তান দখল করে, ওভারনাইট এটাকে সেকুলার স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল এবং সেখানে সমস্ত ইসলাম মাদ্রাসা সব তুলে দিয়েছিল। তো আমেরিকা কি করলো? আমেরিকা তখন দেখছে যে না, তাহলে সোভিয়েত ইউনিয়নের কাছে জমি হারাচ্ছে, তখন পাকিস্তানকে বেস করে আর সৌদি আরবের টাকায় ওখান থেকে গেরিলা পাঠানো শুরু করলো, অর্থাৎ পাকিস্তান বিকাম সাপ্লাই চেন বেস। কিন্তু এর মধ্যে একটা বড় ঘটনা ঘটে যায়, দ্যাট ব্যাক ইন 79 যখন ইরানিয়ান রিভলিউশন হয়, তখন ইরান ছিল অ্যাকচুয়ালি আমেরিকার সবচেয়ে বড় দেশ, পাকিস্তানের থেকে বড় দেশ ছিল ইরান, কারণ ইরানের সাথে আমেরিকার সম্পর্ক 130 বছরে, পাকিস্তানের সাথে তো হাল। তো এইটা একটা যেটা ঘটনা ঘটে গেল তারপরে, যে সোভিয়েত ইউনিয়ন যখন দেখছে যে পাকিস্তান থেকে এই মুজাহিদিনের সাপ্লাই আসার জন্য সোভিয়েত ইউনিয়ন মানে পেরে উঠছে না আমেরিকান অস্ত্র এবং গেরিলাদের কাছে, তখন তাদের মনে হলো যে আমরা যদি, মানে সোভিয়েত ইউনিয়ন এটা প্ল্যান হয়, আমরা যদি পাকিস্তানটাকে দখল করতে পারি, এবং পাকিস্তানকে দখল করতে যাওয়াটা অতটা সহজ নয়, ভারতের সাহায্য লাগবে, আর তখন ইরানের সাহায্য পেয়ে যাবে, কারণ ইরান তখন অ্যান্টি আমেরিকা হয়ে গেছে। তো তখন পাকিস্তান খুব ভালনারেবল হয়ে গেছে। আর এদিকে 74-এ তখন ইন্ডিয়া অলরেডি অ্যাটম বোম ফাটিয়ে দিয়েছে স্মাইলিং বুদ্ধা, তখন বোম হয়নি, একটা নিউক্লিয়ার ডিভাইস ফাটিয়ে দিল। তো এইরকম একটা চাপে পড়ে এটা শোনা যায় যে সেই সময় কেজিবি প্ল্যান করে যে ভারতের সহায়তায় তারা পাকিস্তানকে 4 টুকরো, পাকিস্তানের বলকানাইজেশন 4 টুকরো করে দেবে, যাতে no longer it become an American base. খুব স্বাভাবিক না? আপনি তো চাইবেন যে যে যেখান থেকে গেরিলারা আসছে তাদেরকে একদম শেষ করে দিতে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন পারছিল না, কারণ ওই সময় জনতা গভর্নমেন্ট সরকারে ছিল, আর এটা একটা মিলিজুলি সরকার। তো জনতা সরকারের কাউকে খবর দিলে সেটা লিক হয়ে যাবে সিআইএর কাছে, সবাই জানতো। তো অবভিয়াসলি কেজিবির সবচেয়ে বড় বন্ধু ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো আর এইটার সময় তো তখন ইন্দিরা গান্ধী জেলে, কিছুদিন বাদে ইন্দিরা গান্ধীকে জেল থেকে ছাড়া হলো এবং বোঝা গেল যে এই মিলিজুলি সরকার চলবে না, ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসবে। তো সেই সময় কেজিবির সাথে ইন্দিরা গান্ধী যেহেতু ভালো সম্পর্ক আছে, শোনা যায় যে এরকম একটা পরিকল্পনা চলছিল যে ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসার পর, ইন্দিরা গান্ধী একবার পাকিস্তানকে ভেঙেছেন, ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার পাকিস্তানকে 4 টুকরো করবে। এবং এটা খুবই ক্রেডিবল ঘটনা, কারণ ইন্দিরা গান্ধীও পাকিস্তানের উপর খুব ক্রুদ্ধ ছিলেন, বিশেষ করে সিমলা চুক্তি যেভাবে পাকিস্তান ভায়োলেট করছিল। কারণ সিমলা চুক্তি মোটামুটি ইন্দিরা গান্ধীর পায়ে ধরে করে ভুট্টো। তো তারপর ভুট্টো দেশে গিয়ে বলে দিল যে আমি তো ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দেখো কিরম বিরাট জিতে এসেছি। তো যাকে মানে শি ডিডন্ট লাইক দ্যাট এন্টায়ার পাকিস্তানি সিস্টেম, এন্ড দেন তখন জিয়াউল হক তাকে একদমই পছন্দ করতেন না। কিন্তু সমস্যা হলো যে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় এলেন 81, তার আগে সোভিয়েত ইউনিয়ন মোটামুটি আফগানিস্তান প্রায় ছাড়তে বাধ্য হচ্ছে, তখন বিশেষ কিছু করার নেই। সেইটা না হলে কিন্তু একটা ভালো চান্স ছিল যে পাকিস্তানের বলকানাইজেশন অর্থাৎ 4 ভাগে ভেঙে যাওয়াটা কিন্তু আগেই হয়ে যেতে পারত। কিন্তু ঘটনা যেটা ঘটে, যে আমেরিকা বুঝতে পারে যে সে কিন্তু পাকিস্তানে জমি হারাতে চলেছে, কারণ একদিকে ইরান অ্যান্টি ইউএসএ, ওদিকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন ঢুকে গেছে, এদিকে ইন্ডিয়া, অর্থাৎ 3 দিক থেকে পাকিস্তানের 3 দিকে শত্রু। সেই সময় পাকিস্তান আমেরিকার কাছে দাবি করাটাই স্বাভাবিক যে একমাত্র নিউক্লিয়ার প্রযুক্তি তাদের বাঁচাতে পারে। তারা অলরেডি একটা ভালো সায়েন্টিস্টকে নিয়ে এসছে, একিউব খান, যিনি কিনা ইউরোপিয়ান এজেন্সির কাজ ছেড়ে জুটেছেন, নেতৃত্ব আছে, কিন্তু তার কিছু কিছু পার্টসের দরকার। তার কিছু কিছু পার্টস হলেই তিনি অ্যাটম বোমটা বানিয়ে দিতে পারবেন এদিক ওদিক থেকে। তো সেই সময় আমার মনে হচ্ছে, এবং খেয়াল করবেন যে ওই সময় অ্যাকচুয়ালি পাকিস্তান 1979-এ কিন্তু তার প্রথম পরমাণু প্রযুক্তির টেস্টিংটা করার কথা ছিল, কিন্তু সেটা জেনে ফেলে, এবং জেনে ফেলে মানে আমাদের তখন এক ক্যালারাম ইয়ে ছিল, আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি অ্যাকচুয়ালি জিয়াউল হককে ফোন করেন, এই তোমরা অ্যাটম বোম বানাচ্ছে, আমরা সব খবর পেয়ে গেছি, এটা কি হচ্ছে। খবরটা অ্যাকচুয়ালি ইসরায়েলের কাছ থেকে এসেছিল, আর ইসরায়েলের একটা কোলাবোরেশন থেকে এসেছিল। তো তখন আর পাকিস্তান তারপর আর সেই নিউক্লিয়ার টেস্টিংটা কিন্তু করেনি। তো এটা কিন্তু জানা যে ওই 79 ওই সময়টা, যে সময় পাকিস্তান প্রচন্ড ভালনারেবল হয়ে যায়, অর্থাৎ ইরান, আফগানিস্তান এবং ভারত একদম
মানে সবকটাই সোভিয়েত অ্যাক্সিসে আছে, সেই সময় কিন্তু তারা অ্যাটম বোমটা পেয়েছে। এবং সেই সময় যদি তারা অ্যাটম বোম পায় সেটা কিন্তু চীন দেয়নি। সেটা ডেফিনিটলি আমেরিকা দিয়েছে। কারণ ওই সময় একমাত্র আমেরিকার বুট পালিশ করতো, সমস্ত কিছু করতো হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তান ছাড়া তখন আমেরিকা চলবে না। কারণ ওই মানে একটা বুঝতেই পারছেন পাকিস্তান একটা দেশ যেটা পুরো সোভিয়েত অ্যাক্সিস এর মধ্যে বসে আছে। তো এখন ঘটনা হচ্ছে এই যে যদি আমরা ২+২ করে নিই তাহলে এটা খুবই পরিষ্কার যে পাকিস্তানের হাতে পরমাণু বোমা কিন্তু আমেরিকায় তুলে দিয়েছিল এবং আমার ধারণা যে দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে যে ভারতের ব্রহ্মোস মিসাইলে যেটা বলছে যে পাকিস্তানের নিউক্লিয়ার বাংকার হয়তো অ্যান্টি বাংকারে গিয়ে কিছু হয়তো একটা কিছুটা হয়েছে অ্যান্ড দ্যাট ডেফিনেটলি ডিড রাটল ইউএস। কারণ হতে পারে যে এই ঘটনায় এটা হয়তো এই সত্যিটা সামনে আসতো যে পরমাণু পাকিস্তানের পরমাণু বোমার পেছনে হয়তো আমেরিকায় আছে, মানে থাকতেই পারে, কোনো ব্যাপার নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে এটা আসলে একটু আমেরিকার মানে বুঝতেই পারছেন গণতন্ত্র তো একটু মুখ পুড়তোই, ভালো রকমেরই মুখ পুড়তো যে শালা যেখানে মানে টেররিস্ট ছাড়া কিছু পাওয়া যায় না সেই দেশকেই আমেরিকা মানে প্রকাশ্যে হয়ে যেত যে সেই দেশকেই আমেরিকা এত বড় সাহায্য করেছে। তো এইটা এখন আমার কাছে স্পেকুলেশন, কিন্তু মানে আমার মন কখনো মানতে চায়নি যে একটা দেশ যেটা একটা সাইকেলের বল বেয়ারিং বানাতে পারে না তারা ওই অ্যাটমিক সেন্ট্রিফিউগালের বল বেয়ারিং যেটা তার 1000 গুণ স্পিডে ঘোরে সেটা বানাতে পারে। মানে ইট সিমস ইম্পসিবল। কেউ তো সাহায্য করেছে এবং সেটা আমেরিকা ছাড়া মানে কারোর হওয়ার কিন্তু কথা নয়।